একটার পর একটা জিনিস আস্তে আস্তে উঠে আসছে। কালকে তোমরা দেখেছিলে যে ওর দিদি সাক্ষাৎকার দিচ্ছিল ওই আমি অর্পিতাকে। তারপরে জি 24 ঘন্টায় হচ্ছে আমাদের কিছু বিবৃতি দিয়েছে দেবলীনার মা। আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে দেবলীনা নন্দীর ফেসবুক থেকে, মনে হচ্ছে ফেসবুক থেকে লাইভে এসেছে তার মা এবং দিদি। সব থেকে বড় কথা, অনেকেই বলছে ওরা দুই ভাই বোন, তাহলে এই মেয়েটি কোত্থেকে এলো? এখন তো শুনছি যে ওই ভদ্রমহিলার দুই মেয়ে এক ছেলে, মানে তিনটে ছেলে মেয়ে। তো এই দিদিকে কিন্তু আমরা আগে কোথাও শুনিনি বা কখনো দেখিনি, মানে দিদির কথাটা জানতামই না। তো যাই হোক, এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভদ্রমহিলার দুটি মেয়ে এবং একটি ছেলে, এটা বুঝতে পারছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সেই দিদিকে দেখলাম ভীষণই হাউমাউ করতে। তার বক্তব্য হচ্ছে যে আপনারা দুতরফের কথা শুনতে চাইছেন, সেটা ভালো, কিন্তু আমরা এটা বলতে পারি যে কোনো মেয়ে খুব বেশি মানে নির্যাতিত না হলে, হ্যাঁ, মানসিক এরকম স্টেপ নিতে পারে না। এবং সবসময় দিদিটি বলছে আমাদের কাছে সব প্রমাণ আছে। ইভেন এটাও প্রমাণ আছে যে মেয়েটি নাকি 78 পিলস একসঙ্গে খেয়েছিল। আমি তো ভাবতেই পারছি না, মানে 78 পিলস খাওয়ার পরেও কেউ সুস্থ হতে পারে, মানে তারপরেও তার চোখ আটকে যাচ্ছে, সে কাউকে ফোন করতে পারে, মানে আমি তো, আমার কাছে তো এটা কোয়াইট ইম্পসিবল মনে হচ্ছে। কারণ একটা পাওয়ারেরও ব্যাপার আছে। 78টা ট্যাবলেট একসঙ্গে কেউ খেতে পারে এবং খেয়ে এরকম একটা কন্ডিশন হতে পারে, মানে আমি জানি না, বিয়ন্ড এক্সপেকটেশন। আমি জানি যে ঘুমের ওষুধ 10-12টাতেই কামাল হয়ে যায়, আর সেখানে 78টা। যাই হোক, ভগবানের অশেষ কৃপা। তো ও বলছে ওর কাছে সব প্রমাণ আছে, মানে যেখানে নিয়ে গিয়েছিলেন সেই হসপিটালে ডক্টর মানে বলেছে যে এরকম 78 পিলস খেয়েছে তারা, বলেছে। আচ্ছা, গেল। তারপরে ও বলছে আমাদের কাছে এটাও প্রমাণ আছে যে প্রভাবনন্দীর বাড়ি থেকে কীরকমভাবে অত্যাচার করে তার শ্বশুর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এবং তাদের বক্তব্য তিনবার রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা বলার পরেও তিনবারই রেজিস্ট্রি ম্যারেজের কাগজ বেরোয়নি। তাদের বক্তব্য ফিঙ্গার প্রিন্টস মিলছে না, মানে প্রভার ফিঙ্গার প্রিন্টস মিলছে না, তার জন্যে হচ্ছে রেজিস্ট্রি কাগজ বেরোচ্ছে না। ঠিক আছে, যদিও তারা বড় করে আশীর্বাদ এবং বড় করে রেজিস্ট্রি ম্যারেজের সমস্ত অনুষ্ঠান করে, মানে শৈশাবত সবই হয়েছে, কিন্তু কাগজ বেরোচ্ছে না। এবং আজকের ডেটে এটা ব্লেম দিচ্ছে শর্মিষ্ঠা, মানে দেবলীনার দিদি, যে তারা কোনোদিন চায়নি ওদের ম্যারেজটা রেজিস্ট্রি হোক। মানে ইনফ্যাক্ট প্রভা ওর বাবা, এবং তিনি এটা বলেছেন আমি তো চাই না, কারণ তাহলে আমার ছেলের অবর্তমানে সমস্ত ইন্স্যুরেন্সের কাগজের যত নমিনি বউ থাকবে, যেহেতু রেজিস্ট্রি ম্যারেজ, ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমার ছেলের কিছু হয়ে গেলে সমস্তটা আমার, মানে বৌমা পাবে, এবং আমাদের সম্পত্তির সমস্ত কিছুর আমার ছেলের অবর্তমানে সে পাবে। তো সেটা আমরা চাই না। আমি জানি না, মানে এরকমও কেউ ভাবতে পারে, মানে ছেলের মা বাবা এরকমও কেউ ভাবতে পারে যে ছেলের বিয়ে হয়ে গেলে, ছেলের নমিনি থাকলে, ছেলের কিছু হলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সব বৌমা পাবে, হ্যানা ত্যানা। আমি জানি না, মানে এত দূর চিন্তা ভাবনা কি বাবা মা করতে পারে? এতটা প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করতে পারে? আমার আইডিয়া নেই। তবে হ্যাঁ, এটা তো সত্যি যে মানে হাজব্যান্ডের অবর্তমানে তো সব কিছু বৌমাই পায়। ইভেন আমি যতদূর জানি পেনশন বা হেনা তেনার ক্ষেত্রে কিন্তু যদি ছেলেটি তার মা এবং বউ দুজনের কথা লেখে, তাহলে দুজনেই পায়, এরকম শুনেছি। জানি না, আমার আইডিয়া নেই, হতে পারে আমি ভুল, কিন্তু আমি জানি না। তাহলে এখানে কিছু লোকজন বলছে যে মেয়েটিকে, যখন সে লাইভ করছিল, যে আমার মনে হয় দুটো ক্লাসের প্রবলেম হয়েছে আর যার জন্যে এরকম অসুবিধা হয়েছে। তো সেই ক্ষেত্রে তার দিদির বেশ ডেসপারেটলি হাউমাউ করে এটা বলা, মানে তাদের ক্লাস যে বিলো এটা না বলে উল্টে এটা বলতে চেয়েছে, না দেবলীনা কোনোদিন আত্মঅহংকার দেখায়নি, দেবলীনা কোনোদিন অহংকার দেখিয়ে কিছু বলেইনি। মানে ওর বক্তব্য যে না, আমার বোনের ক্লাস অনেক হাই, তুলনামূলক ওরা 1 টাকার হলে শো অফ অনেক বেশি করতো, যেটা আমার বোন কোনোদিনই করেনি। এবং আমার বোনের কোনো আত্মঅহংকার ছিল না, এত এত টাকা রোজগার করেও উল্টে মানে প্রভাবনন্দীর
থেকে, মানে প্রভা নন্দীর বাবা মার থেকে বা প্রভা নন্দীর থেকে আমার বোন অনেক বেশি ইনকাম করতো, এবং তারপরেও তার কোনো আত্ম অহংকার ছিল না, যেটা ওদের ফ্যামিলির লোকজনের ছিল। একদিকে সে বলছে যে প্রভা নন্দীর বাড়িতে অনেক সম্পত্তি রয়েছে, এবং প্রভা নন্দীর মানে যেহেতু চাকরিটা পাইলট, তো সেক্ষেত্রে বেশ অনেক কিছু অ্যামাউন্টই পায়, এটা বলছে। আবার অন্যদিকে বলছে আমার বোন প্রভা নন্দীকে পুরো চালাতো। ইনফ্যাক্ট বলছে যে ওদের যে সংসার, মানে দেবলীনার যে সংসারটা, সেই সংসারটা পুরোপুরি হচ্ছে তোমার ও দেবলীনা চালাতো। ইনফ্যাক্ট একটা ইনারওয়্যারও দেবলীনা কিনে দিত, তারপর প্রভাব পড়তো, বলতো বেবি আমার এটা লাগবে, সঙ্গে সঙ্গে নাকি দেবলীনা কিনে দিত। ইনফ্যাক্ট দেবলীনা দিদির বক্তব্য যে প্রভাও যত টাকা ইনকাম করতো তার ডবল টাকা প্রভায়ের জন্য দেবলীনা খরচা করতো। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আরও একটা জিনিস উঠে এসেছে, যেখানে মেয়েটি বলছে, মানে শর্মিষ্ঠা বলছে যে মানে আমার মাকে নিয়ে ওদের সমস্যা, তো আমার মা তো কাজের সূত্রেই ওদের সঙ্গে যেত, তো সেক্ষেত্রে ছেলেটি যদি বাড়িতে থাকতো তাহলে তো তাকে নিয়ে যেত। এবং সেখানে দেবলীনা নাকি বলেছে যে যখন তুমি কি আমার সঙ্গে যেতে পারবে, তুমি থাকো না, তাই জন্য তো আমার মা যাচ্ছে। আবার এ কথাও হয়েছে, শর্মিষ্ঠাকে প্রভাব বলেছে যে তোমার মা পারমিশন দিয়েছে আমাকে যাওয়ার। মানে এই জায়গাগুলো না আমার একটু হচপচ লাগছে, যে তোমার মা পারমিশন দিয়েছে আমাকে যাওয়ার, এই কথাটা প্রভাও বলেছে। আচ্ছা, তা তোমার মা কেন, মানে মানে মায়ের পারমিশনের কি আছে? যদি জামাই মেয়ের সঙ্গে যায় সেক্ষেত্রে মা পারমিশন দেবে, তারপরে কি যাবে জামাই? তো এই জায়গাটা একটু কিরকম মনে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে ওদের ব্লগগুলো দেখে, যে দেবলীনা অনেক বেশি প্রভাবকে প্যাম্পার্ড করতো। আমার যেটা মনে হচ্ছে দেবলীনা অনেক বেশি প্রভাবকে প্যাম্পার্ড করতো। আমি জানি না কেন, বেশ ওকে একটু একটু লাল্লু ভুলুজ বয় মনে হয়েছে আমার, প্রভাবকে একটু লাল্লু ভুলুজ, একটু একটু হয়তো মা ঘেঁষা, এটা আমার মনে হয়েছে ওকে দেখে। একটু খেতে ভালোবাসে, ওর ফিগারটা দেখে বোঝা গেছে যে ও একটু খেতে ভালোবাসে, একটু মানে সুখী সুখী ফিগার আর কি, ঠিক আছে, একটু অন্য রকমভাবে মানুষ হয়েছে। আর তুলনামূলক দেবলীনা অনেক পরিশ্রম করে এই জায়গায় উঠে এসেছে, এই দুটো তো ওদের মধ্যে মিসম্যাচ। আচ্ছা, যাই হোক, ওদের বক্তব্য অনুযায়ী গত 1 বছর ধরে না, বিয়ের আগে থাকতেই প্রভয়ের সঙ্গে দেবলীনার প্রবলেম শুরু হয়েছিল, এবং অবশ্যই সেটা ফ্যামিলিগত প্রবলেম, কিন্তু তারপরে সত্ত্বেও দেবলীনা প্রবাহকে বিয়ে করেছিল। প্রথম তো হচ্ছে প্রচণ্ড বেশি ভালোবাসে, প্রচণ্ড বেশি ওর প্রতি টান। দ্বিতীয়ত হচ্ছে যে লোকে কি বলবে, এটাও হচ্ছে দেবলীনার কাছে একটা বড় ব্যাপার ছিল। এখানে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি প্রেমটা একতরফা ছিল? হ্যাঁ, মানে দেবলীনা যে প্রভাবকে প্যাম্পার্ড করে, বা দেবলীনা যে অতিরিক্ত বেশি প্রভাবকে পছন্দ করে বা চায়, সেটা প্রভাব হয়তো বুঝতে পেরেছিল। আর হয়তো এই জন্য প্রভাব একটু বেশি মানে প্যাম্পার্ড হতে চাইতো, বা একটু বেশি মানে নিজের আত্মকেন্দ্রিক হতে চাইতো, যে আমাকেই শুধু প্যাম্পার্ড করবে, আমাকেই শুধু ভালোবাসবে, এরকম কিছু একটা ভাবতো। সেক্ষেত্রে হয়তো শাশুড়ি বা অন্য কিছু জিনিসগুলো হলেই ও একটু মানে অবজেকশন তুলতো বা পছন্দ করতো না। যাই হোক, শর্মিষ্ঠার কথা শুনে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে প্রভাও দোষী, আবার কোনো কোনো জায়গায় মনে হচ্ছে প্রভাওর মা বাবা বেশি দোষী। ঠিক আছে, এই জায়গাটা ক্ল্যারিফাই হলো না। এবার অনেকেই বলছে যে দেবলীনা যখন বুঝতেই পেরেছিল বিয়ের আগেই সমস্যা, তাহলে কেন বিয়ে করতে গেল? এটা কিন্তু একটা বড় পয়েন্ট, যে যখন আগেই বুঝতে পেরেছিল যে সমস্যা, তাহলে বিয়ে করার মতো ডিসিশন কেন নিল? কারণ এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে একটা ম্যাচিওর মেয়ে এরকম একটা ভুল স্টেপ কেন নিল? অ্যাকচুয়ালি অমুক টান, আমার যেটা মনে হয় প্রভার প্রতি দেবলীনার অমুক টান, আর সেটাকেই এনক্যাশ করতো প্রভাও, আর দেবলীনা প্যাম্পার্ড করতো। ঠিক আছে, আমি একটা দেখেছি ওদের ব্লগ, যেখানে বলছে 18,000 টাকায় কে ভাই পারফিউম মাখে, এতে একটু একটু মাখলেই ব্যাস শেষ, মানে পারফিউম মাখলেই শেষ। তারপরে ওই প্রভাওকে কিন্তু আবার ওই গিফটগুলো দিয়েছে। ঠিক আছে, সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র গিফট ফিফট দিত, সেটা বুঝতাম। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় প্রভাব একটু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করতো, ওর মানে লাইফস্টাইলটা একটু অন্য রকম, একটু অন্যভাবে মানুষ হয়েছে। কিন্তু দেবলীনা তো কষ্ট করে মানুষ হয়েছে, ওর কাছে অনেক জিনিসই হয়তো অতটা কস্টলি ও করতো না, কিন্তু প্রবাহের জন্য সেই খরচাটা করতো। এই প্রবাহের জন্য যে এত টাকা খরচা করতো, এটাতে কিন্তু শর্মিষ্ঠা বা মানে ওই দিকের তরফের লোকজনেরা একটু অবজেকশন আছে, কারণ এরা বারবার বলছে যে যখনই অশান্তি হতো, যখনই ঝামেলা হতো, আমরা শুধু বলতাম চলে আয়,
চলে আয় চলে আয় চলে আয়, এরকমভাবে অশান্তি করিস না, থাকিস না ওখানে, চলে আয় এখানে চলে আয়, এই ব্যাপারগুলো না আমার ঠিক একটু কেমন এরকম একটা লাগছে। মানে তাহলে কি দুটো ফ্যামিলিকেই কোনোভাবেই মার্চ করতে পারেনি দেবলীনা? দেবলীনা আর প্রভার প্রতি প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও দুটো ফ্যামিলির জন্য এদের রিলেশনটা এই জায়গায় চলে গেল। আচ্ছা, আজকে ডেটে শর্মিষ্ঠা বারবার বলছে যে ওর একটাই কথা, যে প্রবাহ কেন আসছে না বা আমাকে ফোন করছে না। তার বক্তব্য সবার কাছে যে একবার আমার খোঁজ নিল না, একবারও আমার কাছে এলো না, তাহলে কি আমাকে কোনোদিনই ভালোবাসেনি? এবং তার দিদিরা এটাও বলছে আজকে যদি প্রভাও আসে এবং প্রভাও যদি ওকে একবার ডাকে ও আবার চলে যাবে, ওর এতটাই ভালোবাসা ওর প্রতি। এবং সেই জন্য আমরা কোনো কেস কামারি করিনি, কারণ ভবিষ্যতে যদি আমার বোন আবার ওর সঙ্গে গিয়ে সংসার ধর্ম করে তখন তো মুশকিল হবে, ওই জন্য আমরা কোনো রকম কেস কামারি করিনি। কারণ আমার বোন চলে যেতে পারে, আমার বোন গিয়ে আবার সংসার করতে পারে ওর সাথে। তার মানে ওর বোনের তরফ থেকে ফিলিংসটা সেই লেভেলের, ঠিক আছে। আচ্ছা, যা শুনছি অগস্ট মাসে যে চলে এসেছিল, তারপরে মানে তাড়িয়ে দিয়েছিল আর কি, ঝগড়াঝাটি হয়েছে তাড়িয়ে দিয়েছে, তো তারপরে ও কিন্তু প্রায় 1 মাস পর না 2 মাস পর, 2 মাস পর হচ্ছে পুজোর সময় ফোন করে ডেকেছে। তখন এই শর্মিষ্ঠাই বলেছে তুই কি কুত্তা নাকি, তোকে যখন ডাকবে তুই চলে যাবি। তখন নাকি খুব মানে কষ্ট করে দেবলীনা বলেছে এটাই, যে না দিদি ভাই এটা আমার প্রথম বছর পুজো বিয়ের পরে, এবং সেটা আমি বরের সঙ্গে থাকবো না। মানে ও বরের সঙ্গে থাকতে ভালোবাসতো, বরকে নিয়ে ঘুরতে ভালোবাসতো, বরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতো, এবং সেক্ষেত্রে বর হয়তো কখনো কখনো অনেক অপমান করেছে, সেগুলোকে ও নিজের মতো করে নিয়ে সাপ্রেস করেও কিন্তু বরের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ছিল। এবার অনেকেই বলতে পারে যে সেখানে তাহলে তার ইগোটা, মানে সেলফ ইগোটা কোথায় থাকতো, বা সেলফ যে ব্যাপারটা সেটা কোথায় থাকতো। দেখো, কখনো কখনো ভালোবাসাটা না এমন হয়ে যায় যেখানে এই সমস্ত জিনিসগুলো মানে মাথায় থাকে না, যে আমাকে মারছে ধরছে আমাকে টর্চার করছে, আবার যখন মন ভুলিয়ে স্মুচ করছে, একটু হাক করছে, একটু কাছে রাখছে, ব্যাস ব্যাপারগুলোকে না তখন হয়তো ভুলে যেত। এরকমই একটা কিছু হয়েছে। মানে কি বলবো, ভীষণ বেশি দেবলীনার তরফ থেকে অমুক টান, আর ওই ছেলেটি, যেটা আমার মনে হয়েছে যে দেবলীনার এই ভালোবাসাটাকে এনকাশ করতো, এটাই হয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। একটা জিনিস আমি দেখছিলাম, সেটা হচ্ছে মেয়েটি যখন লাইভ করছিল মানে শর্মিষ্ঠা, তখন পাশ থেকে ফিস করে কেউ কিছু বলে দিচ্ছিল, যে পয়েন্টগুলো ধরিয়ে দেওয়ার ছিল সেরকম কিছু কথা হয়তো ফিস করে বলে দিচ্ছিল, তো সেটা হয়তো মেয়েটির মা বলে দিচ্ছিল। তো এদের আবভাবটা আমার একটু কেমন লাগলো, চোখ ফোকগুলো কেমন করছিল। তারপরে হচ্ছে তোমার মায়ের সঙ্গে ওই কথাগুলো, ঠিক আছে এটা বলছি ওটা বলছি, এরকম করছিল, আর ভীষণ লাউড হচ্ছিল, ভিউয়ার্সদের সঙ্গেও বাজেভাবে পেশ আসছিল, যদিও ভিউয়ার্সরা অনেক ধরনের উত্তক্ত করা কথা বলছিল। তো আমার বক্তব্য, ভাই এত উত্তক্ত করা মেসেজ দেখার দরকার কি? তোমরা কিছু আপডেট দিতে এসেছিলে অ্যাজ আ মানে মানে দেবলীনার আর কি হয়ে কিছু আপডেট দিতে এসেছিলে, সেই আপডেটগুলো তোমরা দিয়েছো, ব্যাস। তো এখানে কে কী কমেন্ট করছে সেটা দেখার তোমাদের দরকার ছিল না, বা সেইভাবে লাউড বলারও কোনো দরকার ছিল না। কারণ দেখো, তোমাদের এখন সেই সময় সেই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমরা কি ভিউয়ার্সদের সঙ্গে এখন ঝামেলায় জড়াবে? আচ্ছা, তারপর তোমরা বারবার একটা কথা বলছো, আমাদের নাওয়া নেই, খাওয়া নেই, সংসার নেই, না খেয়ে না ঘুমিয়ে এখানে বসে আছি। দেখো, সেটা তো তোমাদের বাড়ির মেয়ে একটা ভুল কাজ করেছে, অবশ্যই ভুল কাজ, এবং সেই ভুল কাজের জন্য তোমাদেরকে সাফার করতে হচ্ছে। তার জন্য তো ভিউয়ার্সরা কোনোভাবে দায়ী নয়। তোমরা ভিউয়ার্সদের শোনাচ্ছ এই কথাটা, আমাদের খাওয়া নেই, চান নেই, ঘুম নেই, সংসার নেই, সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি, এই দায়টা তো ভিউয়ার্সদের নয়, এই দায়টা তো তোমার বোনের। তোমার বোন এরকম একটা ডিসিশান কি করে নিল? একটা ম্যাচিউর সেন্সিবল পার্সন, তার যথেষ্ট নাম ডাক আছে, যথেষ্ট প্রতিপত্তি আছে, একটা সংসার তোমরা যখন বুঝতে পারছো 1 বছর ধরে ঝামেলা হয়েছে, তখন ওর সেই সংসার থেকে বেরিয়ে আসা উচিত ছিল। তো সেই সংসার থেকে বেরিয়ে এসে তার মতো করে লাইভ লিড করা উচিত ছিল না, তো কি এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করার মতো কিছু দরকার ছিল? যেটা করেছে সেটা তো বুদ্ধিভ্রষ্ট হয়েই করেছে, আমি জানি মেন্টাল আপসেটনেস থেকেই করেছে, কিন্তু এটা তো কোনো একটা সেলিব্রিটি যার এত এত ফ্যান ফলোয়ার্স, যে এত সারভাইভ করেছে নিজের জীবনে, এত স্ট্রাগেল, যে মাকে এত ভালোবাসে, বরকে এত ভালোবাসে, নিজেকেও ভালোবাসে, গান ভালোবাসে, তারপর তার এরকম একটা ডিসিশন নেওয়া তো কখনোই কাম্য নয়। তারপরে আমরা জানি মেন্টাল অকওয়ার্ড সিচুয়েশন হলে আমরা যতই মুখ দিয়ে বলি, সে হয়তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুম করে একটা ভুল ডিসিশন নিয়েছে। হ্যাঁ, যদিও অনেকেই বুঝতে পেরেছে
হয়েছে যে হয়তো সেরকম কোনো ডিসিশানে সে যেতে চায়নি, সে জাস্ট একটু মন খারাপ আপসেটনেসের জন্য এটা করে ফেলেছিল, কিন্তু তাতে কি 78 গুলি খাওয়া যায় আমার জানা নেই। তো সেখানে এসে তোমরা ভিউয়ার্সদেরকে কথা শোনাচ্ছ কেন? তোমাদের বক্তব্য হচ্ছে তোমরা বাজে বাজে কমেন্ট করছো, তোমরা ভুলভাল কমেন্ট করছো, তাতে আমার বোনের এফেক্ট পড়ছে। ও আচ্ছা, তোমার বোন ও বেডে শুয়ে সোশ্যাল মিডিয়া দেখছে কিসের জন্যে, কি কারণে? তোমার বোনের যে ট্রমাটাইজড অবস্থা, তোমরা তখন তাকে ফোন দিচ্ছ কি কারণে? ও ফোনে হাই হ্যালো করার কোনো প্রয়োজন আছে? তোমাদের ফোন থেকে তো হাই হ্যালো করতে পারে। ওর ফোনে এখন মেসেজ আসবে, নানা রকম জিনিস আসবে, ইউটিউব আসবে, ফেসবুক আসবে, সেগুলো দেখার কোনো প্রয়োজন আছে? যে বিছানায় শুয়ে আছে ট্রমাটাইজড হয়ে, যার এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে গেছে, তার হাতে ফোন দেওয়ার মতো ধৃষ্টতা তোমরা করো কি করে? তোমরা যে ভিউয়ার্সদের বলছো, তোমরা করো কি করে এরকমভাবে তাকে ফোন দেয়া? স্বাভাবিক, সে এখন তার কোনো কাজ নেই, বেডে শুয়ে শুয়ে সে তো এখন ফোন দেখার মতো কিছুই করবে। তার যে পরিস্থিতি, সেখানে তোমাদের 24 ঘন্টা থাকতে হবে এবং তাতে সে জানে কোনোভাবেই ফোনের মধ্যে না থাকতে পারে, সেটা তোমাদের দেখতে হবে। তোমরা ফোন দিচ্ছ, সে মেসেজগুলো দেখছে, পড়ছে আর ট্রমাটাইজ হচ্ছে, এটা কোনো কথা হলো না? তাহলে এই জায়গায় কখনো ভিউয়ার্সদের দায় নয়। সোশ্যাল মিডিয়া মানে থাকলে লোক এসে কমেন্ট করবেই, এটা বাস্তব। তো সেক্ষেত্রে তোমাদের উচিত তোমার বোনকে ঠিকমতো গাইড করা, যাতে সে কোনোভাবেই কোনো ফোন দেখে কমেন্ট দেখে উত্তপ্ত না হয়। ওকে সিম্পলি রেস্ট নিতে হবে। তোমরা তার সঙ্গে ভালো মুহূর্ত কাটাও, ভালো সময় কাটাও, ওখানে গল্প করে মজা করে তাকে মেন্টালি মানে কি বলবো, আটকে রাখো। তোমাদের তো প্রয়োজন নেই ওর হাতে ফোনটা দেয়া। তোমরা এখানে এসে ভিউয়ার্সদের বলছো, নানা রকম কিছু বলছো, তার জন্য ভিউয়ার্সরা বলবে ভাই, সোশ্যাল মিডিয়ায় এরকম একটা জিনিস আসলে লোক নানা রকম মন্তব্য করবে, এটা স্বাভাবিক। কারণ তোমাদের পার্সোনাল জিনিস বাইরে চলে এসেছে, পাবলিকালি তোমাদের পার্সোনাল জিনিস বাইরে চলে এসছে। আর এতদিন তোমরা ভিউয়ার্সদের সঙ্গে মিথ্যা নাটক করেছো যে আমরা হ্যাপি কাপেল, মানে আমাদের দেওলিনা প্রভাব করেছে আমরা হ্যাপি কাপেল, আমাদের মধ্যে খুনসুটি হয়, আমাদের মধ্যে এদিক ওদিক হয়, কিন্তু আমরা হ্যাপি কাপেল, আমরা মেড ফর ইচ আদার, আমাদের ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো দেখিয়েছি। তাহলে ভিউয়ার্সদের দোষ কোথায়? ভিউয়ার্সরা বুঝেছে যে তোমরা ভালো আছো, তোমাদের মধ্যে খুনসুটি হতে পারে বেশি ইগোইস্টিক আমাদের প্রবাহ, বাট দেবলিনা ওকে খুব বেশি প্যাম্পার্ড করে, এটা হতেই পারে। কিন্তু তার বাইরে এত কিছু যে তোমাদের মধ্যে চলছে, তোমরা যদি আমাদেরকে না জানাও, আমাদের তো জানা সম্ভব নয়। তাহলে 1 বছর ধরে তোমরা একটা জিনিসের অভিনয় করে গেছো, তোমরা সবাই মিলে, এবং তোমরা বলছো আমাদের আশেপাশের লোক, আমাদের ক্লোজ লোকেরা জানে। তো ক্লোজ লোকেরা তো তোমাকে কিছু বলছে না, সোশ্যাল মিডিয়ার লোকেরা বলছে। তো সোশ্যাল মিডিয়ার লোকের কাছে তো অভিনয়টা করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার লোকের কাছে তো ভুল বার্তা দেওয়া হয়েছে, যেখানে 1 বছর ধরে তাদের মধ্যে নির্যাতন, মানসিক অত্যাচার, হেনা তেনা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, টর্চার হচ্ছে, ইভেন বলা হচ্ছে মারধর পর্যন্ত হচ্ছে। সেই জায়গায় তারা যদি বাবু বাবু করে হাক করে 25শে ডিসেম্বর সুন্দর করে কাটাচ্ছে দেখায়, 1 জানুয়ারি সুন্দর করে কাটাচ্ছে দেখায়, অ্যানিভার্সারি সুন্দর করে পালন করছে দেখায়, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সুন্দর করে পালন করে দেখায়, ভিউয়ার্সরা কি করে বুঝবে যে তোমরা মিথ্যা কথা বলছো, মিথ্যা ব্লগ দেখাচ্ছ? বোঝার তো দায় নেই। তাহলে হঠাৎ করে আজকের যখন এরকম একটা অ্যাটেম্প নেয় এবং তারপরে এসে ভিউয়ার্সদের সামনে সমস্ত কিছু আসে এবং বলা হয় প্রভায়ের জন্যই আজকের এরকম স্টেপ নেওয়া হয়েছে, এবং ফ্যামিলির মধ্যে কখনো নিজেদের আন্ডারস্ট্যান্ডিং হয়নি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতেই পারেনি, তাদের নিজেদের মধ্যে অনেক সমস্যা ছিল, তো এখন ভিউয়ার্সরা সেটার দায়টা কি করে নেবে? আর ভিউয়ার্সরা যারা বলছে আমরা দুতরফে শুনতে চাই, দুতরফ দেখে বিচার করতে চাই, একদম ঠিক বলেছে। কারণ একতরফা কোনো জিনিস দেখেই আমরা বিচার করতে পারি না। আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়া খুলে বলে বসছেন, কিন্তু তাদের কোনো জায়গা দেখছি না। তাহলে আমরা কি করে বিশ্বাস করব? একতরফা তো কথা শুনে কেউ বিশ্বাস করতে পারে না, আর হওয়া উচিতও নয়। কারণ যে কোনো জিনিসের জন্য দুদিকের তরফের বক্তব্য থাকতে হয়। শুধু একটা মেয়ে যখন বুঝলো ওই ছেলেটির সঙ্গে আমার ম্যাচ করছে না, কেন বিয়ের মতো জায়গায় গেল? এমন তো নয় বছর বছর ধরে রয়েছে, ওর বাইরে কিছু ব্যাপার নেই। 3 বছরের প্রেম, 1 বছরের বিবাহিত সম্পর্ক, তো 2 বছর পরেই যখন বুঝে গিয়েছিল, আমি সবাইকে বলি 2-3 বছর মেশার পর না মানুষের রিয়েলিটি অনেকটা আসে সামনে। তো সেখানে যদি মিশে বুঝতে পেরে যায় যে সত্যি ওর সঙ্গে সম্পর্কটা আমার অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে কিসের স্বার্থে? শুধু ভালোবেসে? দেখো, বিয়ে আর ভালোবাসা এক জিনিস না।
ভালোবাসা এক্সট্রিম লেভেলে থাকতেই পারে কারোর কারোর প্রতি, কিন্তু বিয়ে করতে গেলে অনেক কিছু দেখতে হয়। তো সেই জিনিসগুলো না দেখে যদি দুম করে একটা বিয়ের মতো ডিসিশন নেওয়া হয় যেখানে তাদের মিলছেই না মতের বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেই জায়গা থেকেই প্রবলেম অ্যারাইজ হবেই। বিয়ের আগে থাকতে যদি প্রবলেম অ্যারাইজ হয়েছে তো বিয়ের পরে গিয়েও তো সেটাই হবে, কন্টিনিউ হয়েছে। এবং সেক্ষেত্রে অনেক ভালোবাসার মধ্যেও এই জিনিসগুলো বিক্ষিপ্ত ঘটনাগুলো তোমরা এখন তুলে ধরছো, যেগুলো তোমরা এতদিন ভিউয়ার্সদের বলোনি। আমরা একটা ভেবেছিলাম সুন্দর হ্যাপি ম্যারিড লাইভ লিড করা কাপেল, তো সত্যি কথা বলতে হঠাৎ করে যদি এরকম দেখে লোকে তো বলবেই। সব কিছু এসে ভিউয়ার্সদের দোষ দিলে তো হবে না, ভিউয়ার্সরা এরকম জায়গা থেকে এই কথাগুলো বলছে, তোমরা এসে ভিউয়ার্সদের উপরে আবার আউটবাস্ট করছো। কেন তোমরা এরকম মেসেজ করছো, কেন তোমরা এরকম করছো, তোমরা কেন পাবলিক করছো তোমাদের পার্সোনাল জিনিসগুলো, তোমরা কেন এইগুলো 1 বছর ধরে চেপে রেখেছিলে? তোমরা যখন বুঝতে পেরেছো রেজিস্ট্রি ম্যানেজের এইগুলো হচ্ছে না, তোমরা আইনি সাহায্য নিতে পারতে, যে এতদিন ধরে রেজিস্ট্রি পেপারের কথা বলছি তবু রেজিস্ট্রি পেপার দেয়া হচ্ছে না, ঠিক আছে? যখন তোমার মেয়ে ওখানে টর্চার হলো তোমরা আইনি মানে স্টেপ নিতে পারতে। তোমরা এখন বলবে আমার বোন নিতে চায়নি, তাহলে তোমার বোন যখন নিতে চায়নি আজকের ডেটে তোমরা এসে এখানে হাউমাউ করে কী লাভ? যেগুলো যেগুলো হয়েছে তার জন্য সমস্ত আইনি ব্যবস্থাই নিতে হতো। আশ্চর্য লাগছে তোমাদের কথাবার্তা দেখে। আর তোমাকে তো স্পেশালি আমার ঠিক মনে হচ্ছে না, কারণ তুমি ভীষণ অতিরিক্ত হাউমাউ করছো এবং মানে খুব উগ্র মেজাজ দেখাচ্ছ। তোমার মাকেও তুমি মানে প্রভোগ করে বলছো এটা বলো ওটা বলো, তোমার সঙ্গে যেটা হয়েছিল বলো, তারপরে তোমার মাও ভিতর থেকে কি বলছে তুমি সেগুলো ফিসফিস করে শুনে সেগুলো বলছো। অনেকেই লাইভে সেটা বুঝতে পেরেছে। তোমরা কি চাইছো আমি বুঝতে পারছি না। মানে তোমরা কোন ঠাসা করছো প্রভাবকে, এবং তোমাদের বক্তব্য যে তোমার বোন হচ্ছে অতিরিক্ত ভালোবাসতো, অতিরিক্ত প্যাম্পার্ড করতো, সেই সুযোগটা ওরা নিয়েছে। ওদের সম্পত্তি নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, বাট ওরা সেটা প্রমাণ করতে চাইছে ওদের সম্পত্তির প্রতি আমাদের লোভ, ওদের প্রভায়ের ইনকামের উপর আমার বোনের লোভ। কিন্তু প্রভাকে 2 গুণ বেশি টাকা প্রভায়ের পিছনে দেবলীনা খরচা করতো। কি আশ্চর্য বলো তো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং তোমরা যদি এই ব্যাপারে আরও ভিডিও চাও আমি নিশ্চয়ই করব। টাটা সবাইকে।